তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করলো ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্ন দেখেছিলেন যে কোন একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে, সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থা আর স্বপ্নের অর্থ দুয়ে দুয়ে চার মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোনো ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর 2 জন সহযোগী মিলে মারিয়ার এক্সোরসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সোরসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি বিধায় এক্সোরসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে আর তার 2 পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা আর মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন, চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেরি দম্পতির বাসায় ফিরে আসে আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড়ো হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে। আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল সেই সময়। মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে চড়ে ওর বাবার মাথায় চড় দিয়ে ফেলে দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছিল আর তা দেখে মারিয়ার মা অজ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটুনি দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি বা আমার দাদু আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সোরসিজম। মারিয়াকে তার ঘরে 4-5 জন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই